আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে 14 লাখ শিক্ষার্থী। বন্যার কারণে সিলেটে পরীক্ষা স্থগিত, 44 দিন বন্ধ কোচিং সেন্টার। কথা বললেও দিতে হবে ট্যাক্স, মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে 31 টাকা, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গু, 28 দিনে হাসপাতালে ভর্তি 700 রোগী। এডিস নিধনে ধীরগতি বাড়াতে পারে সংক্রমণ। বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ সরকারি বেসরকারি। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। বন্যা পরিস্থিতির কারণে শুধু সিলেট বিভাগের পরীক্ষা 9 জুলাই শুরু হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে বিসিএস প্রস্তুতি কোচিং খোলা থাকবে। গেল 5 জুন কোচিং বন্ধের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবারের পরীক্ষায় মোট শিক্ষা প্রতিষ্ঠান 2725টি এবং কেন্দ্র সংখ্যা 9463। দেশের বাইরে এবার 281টি কেন্দ্র এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। দর্শক এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রংপুর ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে যুক্ত হবেন রফিকুল ইসলাম ও শফিক মুন্সি। আমরা প্রথমেই চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিক। রংপুরে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসেছে কিনা, কেমন উপস্থিতি দেখছেন তাদের, আর প্রস্তুতির বিষয়ে কি বলছে তারা, কি তথ্য রয়েছে? যে আপনি জানেন যে আজকে এইচএসসি আলিম এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর 1 ঘন্টা পরে, এখন তো সকাল 9টা বাজে, শিক্ষার্থীরা যারা রয়েছেন, পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে তাদের অভিভাবকরা আসছেন। আমরা আপনাকে দেখার চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, সেখানে পরীক্ষার্থীরা একে একে প্রবেশ করছেন। এখানে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি যে পরীক্ষার্থীরা প্রবেশ করছেন শুধুমাত্র তাদের প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া ঘড়ি এবং ইলেকট্রনিক কোনো ডিভাইস তাদেরকে নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয় যে এখানে আমরা এখানকার যারা মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তিনি একটি গত পরশুদিন গণবিজ্ঞপ্তি জারি করেছেন যে রংপুর মহানগরীতে 18টি কেন্দ্র রয়েছে। এই 18টি কেন্দ্রের 200 গজের ভেতরে 144 ধারা জারি করা হয়েছে, যাতে করে এই কেন্দ্রের মধ্যে কোনো প্রকার মিটিং সমাবেশ হতে পারবে না। এখানে কোনো বাইরের মানুষজন এখানে কেন্দ্রের আশপাশে অবস্থান করতে পারবে না, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন। একই সঙ্গে আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে রংপুর বিভাগে অর্থাৎ দিনাজপুর বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী রয়েছেন 11,03,420 জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে 662টি প্রতিষ্ঠানে এবং 204টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু জনে জনে আসছেন অভিভাবকদের সঙ্গে। একই সঙ্গে কিন্তু আমরা উৎকণ্ঠা দেখছি এখানে যারা পরীক্ষার্থীদের অভিভাবক রয়েছেন, বাইরে অবস্থান করছেন, তাদের মধ্যে আমরা উৎকণ্ঠা দেখছি। তাদের অভিভাবকদের প্রত্যাশা রয়েছে যে আজকে যারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় অংশ নিচ্ছে, কেন্দ্রে প্রবেশ করছে, তারা যেন তাদের প্রত্যাশিত পরীক্ষা দিতে পারে, এমনটা কিন্তু অভিভাবকরা প্রত্যাশা করছে। আমরা কথা বলছি অর্থাৎ কেন্দ্রের বাইরেও যেন পরীক্ষার যে পরিবেশ, নিরবিচ্ছিন্ন পরিবেশ, একই সঙ্গে কেন্দ্রের ভেতরে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়, এমনটা কিন্তু দাবি করেছিলেন এখানকার পরীক্ষার্থী এবং অভিভাবকরা। তো আমরা এই মুহূর্তে যেতে চাই বরিশালের শফিক মুন্সির কাছে, সেখানকার খবর জানবো আমরা তার কাছে। শফিক মুন্সি, কি খবর আছে বরিশালের? রফিক, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু আজ এইচএসসি পরীক্ষার্থী প্রায় 66,000 বেশি পরীক্ষার্থী কিন্তু আজ এই শিক্ষা বোর্ডের অধীনে 6টি জেলার 137টি কেন্দ্রে আসলে তারা বিভিন্ন ভাবে আসলে তারা আজকে বাংলা প্রথম পত্র আসলে পরীক্ষায় অংশ নেবে। আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি, বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার
গাইনের বরাতে যে এবার কিন্তু শিক্ষা বোর্ডের অধীনে মোট 341টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু 66,562 জন পরীক্ষার্থী এই এইচএসসি পরীক্ষায় আজকে অংশ নেবে এবং পরীক্ষাটি সকাল 10টায় শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত আসলে চলবে। আমরা কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়েছি বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এবং কেন্দ্রে কিন্তু এখন পরীক্ষার্থীরা প্রবেশ করা শুরু করেছে এবং কেন্দ্রের দায়িত্বে যে শিক্ষকরা আছে তারা কিন্তু পরীক্ষার্থীদের বিভিন্ন নির্দেশাবলী জানিয়ে দিচ্ছে, বিশেষ করে যে কিভাবে আসলে পরীক্ষা তারা অংশ নেবে, কি কলম ব্যবহার করতে পারবে, কতটুকু সময় পাবে, বিস্তারিতই আসলে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি বরিশাল শিক্ষা বোর্ডে এবার ছাত্র সংখ্যা 32,107 জন এবং ছাত্রী সংখ্যা 34,455 জন যারা আসলে এই এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এই লিখিত পরীক্ষা আজকে শুরু হবে এবং এটি শেষ হবে কিন্তু অন্যান্য বোর্ডের মতোই 8ই আগস্ট এবং এই 8ই আগস্ট লিখিত পরীক্ষা শেষ হবার পর 12ই আগস্ট থেকে আসলে কিন্তু তাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যেটা 21শে আগস্ট আসলে শেষ হবে। আমরা কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের বরাতে আরো যেটা জানতে পেরেছি যে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 35টি আসলে টিম তারা কাজ করছে বিভিন্ন কেন্দ্রের আসলে নিরাপত্তা সহ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। আমরা আরো যেটা জানতে পেরেছি যে 18টি টিম বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল জেলায় যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রের পরীক্ষার্থীদের কিন্তু নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য যা যা করণীয় তারা কিন্তু সেটি করছে। একই সাথে পরীক্ষা যেন পরিপূর্ণভাবে নকল মুক্ত করা যায় সে ব্যাপারেও কিন্তু বরিশাল বিভাগীয় কমিশনারের উদ্যোগে কদিন আগে সভা হয়েছে, তাদের বিশেষ টিম আসলে প্রতিটি কেন্দ্রে কাজ করবে। আমরা যেটা জানতে পেরেছি যে কেবলমাত্রই আসলে পরীক্ষার্থীরা তারা কেন্দ্রে ঢোকা শুরু করেছে, সর্বত্রই 137টি কেন্দ্রেই কিন্তু খুলে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য। তারা কিন্তু আসছে, তাদের নিজ নিজ যে আসন সেটি আসলে তারা খুঁজে বের করছে এবং সেই আসন অনুযায়ী কিন্তু তারা বসছে। তো এই ছিল আমার কাছে বরিশাল সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে এবারের এইচএসসি পরীক্ষার যে প্রথম দিন সে ব্যাপারে সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ শফিক মুন্সি এবং রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রংপুর এবং বরিশাল থেকে এইচএসসি ও সম্মানের পরীক্ষা কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কথা বললেও দিতে হচ্ছে ট্যাক্স। মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে প্রায় 31 টাকা। নতুন অর্থ বছরে ইন্টারনেট প্যাকেজেও একই দশা। দ্রব্যমূল্যের চড়া বাজারে এ যেন মরার উপর খাড়ার ঘা। এ ধরনের কর চাপিয়ে দেয়ায় গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেন টেলিকম বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনার রিপোর্ট। আমরা আগে মনে করেন যে 30 টাকা 20 টাকা 25 টাকা ঢুকাইলে দেওয়া যায়, অনেকক্ষণ কথা করতে পারতাম। আর এখন দেওয়া যায় যে 50 টাকা ঢুকাইলেও অল্প কত কথাগুলি কয়েকটি শেষ। কারণটা কি? ভোলার জেলে থেকে অফিসগামী সহ সর্বস্তরের মানুষই এখন এমন সমস্যার সম্মুখীন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন তৃণমূল মানুষের দুয়ার পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। অথচ সাধ্যের মধ্যে মোবাইলে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়ার প্রয়োজন হলেও বেড়েই চলেছে মোবাইল কল রেট, ইন্টারনেট আর সিমের দাম। দ্রব্যমূল্যের চড়া বাজারে এ যেন মরার উপর খাড়ার ঘা। ফোনের কল রেট যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে আমাদেরও খরচ কম হয়। মোবাইলে টাকা ভরার সাথে সাথেই টাকা শেষ হয়ে যায়। যারা সাধারণ পাবলিক 10,000 15,000 টাকা যারা বেতন পায় তাদের আসলে মোবাইল ইউজ করাই উচিত না। এখন যে নেটের অবস্থা, 500 টাকার নিচে তো আসলে মাসিক কোনো প্যাক নাই। আছে কথা বলা সংক্ষিপ্ত করে বেশি বলতে হয়। যে জিনিসটা আমি স্মার্টলি ইউজ করবো সেটার মধ্যে যদি কর আরোপ করে তাতে আমার স্মার্ট বাংলাদেশে তো আসলে মুখ্য বিষয় তখন দাঁড়াতে হবে না। আমরা তো ডে বাই ডে চিন্তা করি যে আমরা আরও কম খরচে ইন্টারনেট বা টক টাইম ইউজ করতে পারি, কিন্তু ডে বাই ডে এগুলো বেড়ে যাচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটে এবং নেট রেটের উপর সম্পূরক শুল্ক 5% বাড়ানো হয়েছে। আগে 15% ভ্যাট এবং 15% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জও দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করে মোবাইল ফোন অপারেটরগুলো। আগে 100 টাকা রিচার্জে কাটত 27 টাকা, কিন্তু নতুন অর্থ বছরে 100 টাকা রিচার্জে কাটা হচ্ছে 30.65 টাকা।
আর 100 টাকার ইন্টারনেট প্যাকেজের পূর্ব শুল্ক ছিল 27 টাকা। এখন সে প্যাকেজের শুল্ক 30.65 টাকা। আগে গ্রাহক 100 টাকায় 73 টাকার ইন্টারনেট ব্যবহার করত, এখন 69 টাকা 35 পয়সার ইন্টারনেট ব্যবহার করেন। এই খাতে কর চাপিয়ে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলে দাবি করেন টেলিকম বিশেষজ্ঞরা। অপারেটরদের উপর এরকম ট্যাক্সের বার্ডেন যদি যায়, সেটা তো ইনডাইরেক্ট ট্যাক্স অলওয়েজ গ্রাহকের কাছে চলে যায়, তাহলে এটা তো আলটিমেটলি জনগণের সেবা হচ্ছে না, তাই না? জনগণকে আরও বেশি চাপের মুখে রাখা হচ্ছে এবং তাদের আর্থিক ক্ষমতার বাইরে এই সেবাটা চলে যাচ্ছে। বর্তমানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন প্রায় 13 কোটি মানুষ, যা মোট জনগোষ্ঠীর 2/3। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ইন্টারনেট ব্যবহার তো দূরের কথা, স্মার্টফোন ব্যবহারে অক্ষম সে সংখ্যাও কম নন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিয়মিত বিরতিতে বৃষ্টি হওয়ায় বাড়ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি মাসের 28 দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 700 জন। তবে গেল বছরের একই সময়ের তুলনায় এর সংখ্যা 8 গুণ কম। জরিপে দেখা গেছে এবার মশার ঘনত্ব যে কোনো বছরের চেয়ে বেশি। সে তুলনায় আক্রান্তের হার নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস নিধন কার্যক্রমে ধীরগতি এলে সংক্রমণ মাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাড়তে শুরু করেছে মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের পরিধি। নিয়মিত বৃষ্টিতে ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের হার। শনিবার হাসপাতালটিতে ভর্তি হয় 14 রোগী। তবে গেল বছরের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর জুন মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 6000 রোগী। চলতি বছর সেই সংখ্যা 700-র ঘরে। মে জুনে আক্রান্তের চিত্র অনেকটা একই রকম। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও উপসর্গ এখনো অনেকটাই মৃদু। 2-3 দিন যাবৎ প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, এগুলোই তো মূলত বমিও ছিল, প্রচন্ড বমি ভাবছিল। বুঝতে পারি না যে ডেঙ্গু হয়েছে, এমনি ভাবছিলাম যে এমনি জ্বর বা ভাইরাস জ্বর। পরে রক্ত টেস্ট করে দেখি না ডেঙ্গু হয়েছে। আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানান হাসপাতাল পরিচালক। ডেঙ্গুর যে সবচেয়ে বড় পরীক্ষা সিবিসিতে এখন 24 ঘন্টা হসপিটালে ব্যবস্থা করা গেছে। আগে তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এখন 24 ঘন্টা এই পরীক্ষাটা করা যাবে। তারপরে আফ্রেসিস মেশিন, এখন একটা না 2টা আফ্রেসিস মেশিন রেডি। যদি কখনো প্লেটলেট দরকার হয় এটা দিতে আমার সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট ডোনার অ্যাভেলেবল থাকলে 50 মিনিটে আমি একটি প্লেটলেটকে দ্রুত রেডি করে দিতে পারবো। চলতি বছর মশার ঘনত্ব যে কোনো সময়ের সবচেয়ে বেশি। তবে সচেতনতা, স্থানীয় সরকারের দৃশ্যমান তৎপরতা এবং দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় রোগী ভর্তি কিছুটা কম। তবে ঢাকার বাইরের পরিস্থিতি অবনতি হতে পারে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। ঢাকার বাইরে এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এবছর ডেঙ্গু রোগী ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক বেশি হবে, কারণ এই জায়গাগুলোতে এডিস মশার নিয়ন্ত্রণের জন্য যে প্রশিক্ষিত জনবল নেই এবং যন্ত্রপাতি এবং কীটনাশকের স্বল্পতা রয়েছে। তবে মাত্রই বর্ষা শুরু হওয়ায় এখনই ভালো মন্দ বলার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। মশক নিধনে শিথিলতা পরিস্থিতি খারাপ করতে পারে বলে সতর্ক করছেন তারা। মশার বাসস্থান, প্রজননস্থান এগুলোকে ধ্বংস করার জন্য লাগাতার যে কর্মসূচি সেটা চালিয়ে যাওয়া দরকার। একই সাথে সাধারণ মানুষকে যুক্ত করে মশক নিধন, মশক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ডেঙ্গু জ্বরকেও নিয়ন্ত্রণের জন্য যে কর্মসূচি সেটাকে আরও বেশি কাঠামোবদ্ধ করা উচিত। তা না হলে কিন্তু যে কোনো সময় ডেঙ্গু একটা মারাত্মক রূপে আবার আবির্ভূত হতে পারে। তবে এবার ডেঙ্গুতে মৃদু উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি কিছুটা কম বলেও জানান বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে ধরলা ও ব্রহ্মপুত্র পাড়ের উলিপুর, চিলমারি, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থান নদী গর্ভে বিলীন হচ্ছে। ফলে ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সহকর্মী জুয়েল রানা রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। এভাবেই ধরলা ও ব্রহ্মপুত্রে বিলীন হচ্ছে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন। এক সপ্তাহের ব্যবধানে ধরলার ভাঙনে ওই ইউনিয়নের খুদিরকুটি, ব্রহ্মপুত্রের ভাঙনে মোল্লারহাট, সরকারপাড়া, ব্যাপারীপাড়া শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কোরপুরা এলাকাতেও দেখা দিয়েছে তিস্তার ভয়াবহ ভাঙন।
ধরলার করাল গ্রাসে বিলীন হচ্ছে সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরজি পলাশবাড়ি সুভারকুটি সহ মোগলাবাসা ইউনিয়নের সিতাইছড়ের ভূখণ্ড। বৃষ্টি ও উজানের ঢলের পাশাপাশি পানি কমাতেও ভাঙনের তীব্রতা বেড়ে যায়। এতে করে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। রাস্তার পূর্ব পাশে আরো বাড়ি ছিল, ওগুলো তো ভেঙে গেছে। এখন আমরা যে পরিস্থিতি আছি, এখন আমরা কোন সময় চলে যাবো আমরা বলতে পারি না। জিও ব্যাগ ফেলাইছে, ওগুলোতে কিছু টেকে নাই, সব গেছে ধরলার মাঝে চলি। অনেকেই ঘরবাড়ি ফাঁকা স্থানে সরিয়ে নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এগিয়ে আসেনি তাদের সাহায্যে। আমরা রাস্তাঘাটে করে আছি, সরকারি আঙ্গুর যদি সাহায্য যদি কিছু করে দেখাইছে আমরা বাস। ইউনিয়ন বোর্ড থেকে জিও ব্যাগের মাধ্যমে যদি এখনো কোনো কাজ করা হয়, যদি বস্তা ফেলানো হয়, তাহলে এলাকাবাসী সহ স্থাপনাগুলো রক্ষা পাবে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে এবং স্থায়ী সমাধানের প্রকল্পের প্রস্তাবনা জমা দেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের এইসব ভাঙন কবলিত স্থান সময় পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা হিসেবে আমরা বিভিন্ন প্রকল্প দাখিল করেছি। আমাদের কুড়িগ্রাম জেলায় 4টি প্রকল্প অলরেডি চলছে। এছাড়াও ব্রহ্মপুত্রের বাম তীরে ভাঙন রোধে আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করেছি। সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। হাওড়ে বেড়েছে চায়না দুয়ারি জালের ব্যবহার। এতে আশঙ্কাজনক হারে নষ্ট হচ্ছে পোনা ও ডিমওয়ালা মাছ। মাছ ব্যবসায়ীরা বলছেন, এ জাল ব্যবহারে হাওড়ে দেখা দিবে মাছের সংকট। এদিকে জেলা প্রশাসক বলেছেন, এ বিষয়ে অভিযান চলমান রয়েছে এবং ধ্বংস করা হচ্ছে জাল। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোরেও জমজমাট এ বাজার, পাওয়া যায় ছোট বড় নানা জাতের মাছ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজারে আসা অধিকাংশ মাছই ধরা হয় চায়না দুয়ারি জাল দিয়ে। এই জালের ব্যবহার নিষিদ্ধ হলেও বেপরোয়া জেলেরা। বর্ষা শুরু হতেই এ বাজারে বেড়েছে পোনা মাছের সংখ্যা। নিষিদ্ধ জালে আটকে পড়া মাছের মধ্যে বোয়াল মাছের পোনার সংখ্যাই বেশি। কিশোরগঞ্জের হাওরে এই জালের ব্যবহারের কারণে পোনা মাছ ও ডিমওয়ালা মাছ একেবারেই ধ্বংসের মুখে বলছেন স্থানীয়রা। আমাদের হাওরের যত পোনা মাছ আছে সব বিলুপ্তি ঘটে আসতেছে। এই মাছের পোনা কিন্তু বড় হইলে অনেক টাকা, যেন 1 লাখ টাকার মাছ নষ্ট হবো, এবার 1 কোটি টাকা, বড় হইলে 1 কোটি টাকা বিক্রি আইব। পোনা মাছের খুবই ক্ষতি হইতাছে, এতে করে মনে করুন হাওরের মাছ কমে যাইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই চায়না জালের ব্যবস্থা নেওয়ার জন্য। এ নিয়ে অভিযান চলমান রয়েছে বলে দাবি করেন জেলা প্রশাসক। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ কিন্তু মোবাইল ফটো পরিচালনা করেছেন। আমরা প্রচুর পরিমাণ জাল জব্দ করেছি, সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এটার যে সোর্স, এখানে বাজার থেকে যে জায়গা থেকে তারা জাল কিনেন, সেখানে আমরা গতবার অভিযান করেছিলাম, এবার আমাদের অভিযান অব্যাহত আছে। মাছের ডিম পাড়ার সময় হাওরে 15 থেকে 20 দিন মাছ ধরা বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে আশা ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। কোপা আমেরিকায় পেরুকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ আর্জেন্টিনা কানাডার সাথে 0-0 ড্র করে চিলির বিদায়। বগুড়া শহরের কাঁঠালতলায় আধা কিলোমিটার সড়ক দখল করে বসছে বাজার। বারবার এসব অবৈধ দোকান উচ্ছেদ করলেও কয়েক ঘন্টার মধ্যেই আবারও বসে বাজার। দ্রুতই সড়কটি দখল মুক্ত করার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। এদিকে পুনর্বাসন না করা পর্যন্ত সড়ক ছাড়তে নারাজ ভাসমান ব্যবসায়ীরা। সহকর্মী সঞ্জু রায়ের রিপোর্ট। উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া পরিণত হয়েছে যানজটের নগরীতে। শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কাঁঠালতলার আধা কিলোমিটার সড়ক দখল করে বসানো হয়েছে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনাও চলছে হরদম। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই এই সড়কে দোকান বসিয়েছেন তারা। পুনর্বাসন করলেই সড়ক ছাড়বেন বলে জানান হকাররা। ঠিক না, কিন্তু তবুও এখন চলার গতির জন্য এগুলো হয়তো করা লাগে। এটা তো আজ নতুন না, এটা প্রায় 40 বছর 45 বছর হলো এটা চলতেইছে। সরকার সবাই মিলে আমাদের একটা পরিষ্কার করে দেন, আমরা সেখানে বসবো। সড়কে সীমাহীন যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি পোয়াচ্ছে সাধারণ জনগণ। এটা তো প্রকৃত বাজার না, এটা রোড। ব্যবসাগুলো রোডের উপরে। এনাদের ইচ্ছা শুধু বেচা বিক্রি, একজন মানুষের কষ্ট হয় এটা তারা দেখে।
বারবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন জানিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান ব্যবসায়ী নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এদেরকে যদি জেলা প্রশাসন থেকে কোনো সহযোগিতা করে কোনো পুনর্বাসন সৃষ্টি করা হয় তাহলে কিন্তু আমরা অনেকটা হলেও মানে রেহাই পাই। পৌর প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলেন, সার্বিকভাবে এবং জনপ্রতিনিধি সহ সবাই সহ যদি এটা একটা উদ্যোগ নেওয়া যায় তাহলে সম্ভব। পুনর্বাসনের দায়িত্ব তাদের নয় জানিয়ে শিগগিরই সড়ক সংস্কার করে দখলমুক্ত করার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। যানজট নিরসনকল্পে যে ভ্রাম্যমাণ আদালত এটি চলমান প্রক্রিয়া। রাজাবাজার রোডটা আমরা চালু করবো, আবার ওয়ানওয়ে রোড করে দেবো। তারা যদি সবটা চালু থাকে তাহলে এই দোকানগুলো হয়তো ওইভাবে বসতে পারবে না। দীর্ঘদিন যান চলাচলের অনুপযোগী পৌর এলাকার এই সড়ক দখলমুক্ত করতে পৌরসভাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় পুলিশ। শহরের যানজটের ক্ষেত্রে শহরের বিভিন্ন জায়গাগুলোতে এখানে পৌরসভার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। সেক্ষেত্রে আপনারা পৌরসভার ভূমিকাকে আমরা আরো বেশি তাদের গতিশীল ভূমিকাকে আশা করি। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন করার মাধ্যমে দ্রুত দখলমুক্ত করা হবে কাঁঠালতলা সড়ক, এমনটাই প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজধানীর বেইলি রোড থেকে ভিকারুন্নিসা নূন কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বৃষ্টি তো শুরু হয়েছে, বৃষ্টির কারণে কি দুর্ভোগে পড়েছেন এইচএসসি শিক্ষার্থীরা, কি তথ্য রয়েছে, আর যানজট সামলে কি ঠিক সময় কেন্দ্রে উপস্থিত হতে পারছে কিনা, কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে এইচএসসি এবং সমমান পরীক্ষা 2024 কিন্তু শুরু হয়েছে এবং সকাল 9:30টার মধ্যেই কিন্তু পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন এবং সেই সাথে কিন্তু তাদেরকে যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যার ফলে কিন্তু যারা পরীক্ষার্থী এবং অভিভাবক যারা কেন্দ্রে আসছেন তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল যে এসএসসি পরীক্ষার্থীরা যেন আগেই সময় নিয়ে বের হয় এবং সেই নির্দেশনা কিন্তু তাদের দেওয়া। তা সত্ত্বেও আমরা কিন্তু রাজধানীর প্রধান সড়কগুলোতে রিক্সা দেখেছি এবং যানজটের কিন্তু একটা ব্যাপক চিত্র দেখেছি, যার ফলশ্রুতিতে কিন্তু পরীক্ষার্থী এবং অভিভাবক যারা কেন্দ্রে আসেন তাদেরকে দুর্ভোগে পড়তে হয়েছে। আপনি জানেন যে সারা দেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে, তবে বন্যার কারণে কিন্তু সিলেট বিভাগের পরীক্ষা বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু 11টি বোর্ডের মধ্যে 10টি অর্থাৎ সাধারণ 8টি এবং কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের 10টি বোর্ডে পরীক্ষা শুরু হয়েছে। আপনাকে বলে রাখি যে পরীক্ষা শুরু হওয়ার যখন থেকে কেন্দ্রের পরীক্ষার্থীরা আসা শুরু করে তখন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়, যার ফলে কিন্তু তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আপাতত কিন্তু বৃষ্টি না থাকায় একটু স্বস্তি মিলেছে। আমরা কিন্তু দেখেছি বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থীকে ভিজে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে এবং তারা এত বেশি বৃষ্টির সম্মুখীন হয়েছে যার ফলশ্রুতি কিন্তু তারা পুরোপুরি ভিজে গেছে, যার ফলে পরীক্ষার কেন্দ্রে কিন্তু তাদেরকে একটু দুর্ভোগে পড়তেই হবে, কারণ ভেজা শরীরে পরীক্ষা দেওয়া অনেকটাই কষ্টকর। তারপরেও কিন্তু পরীক্ষার্থীরা বলছেন যে তারা যে কষ্ট করে পরীক্ষা দিতে আসছেন তাদের পরীক্ষাটা ভালো হবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। আজকে মূলত বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরুর মধ্যে দিয়ে মূলত পরীক্ষা শুরু হলো এবং এবছর 14,51,790 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং আপনি জানেন যে গত বছরের চেয়ে এই বছর প্রায় 91,000 পরীক্ষার্থী বেড়েছে এবং সবার প্রত্যাশা একটা ভালো রেজাল্ট করবে, কারণ আপনি জানেন যে এইচএসসি পরীক্ষার পরে মূলত শিক্ষার্থীদের পরবর্তী উচ্চ শিক্ষার যে স্তর সেটি শুরু হয় এবং এতদিন যাবত যে গত 2টি বছর যে তারা পরিশ্রম করেছেন আজকে কিন্তু তাদের সেই পরিশ্রমের ফলাফল শুরু হবে এবং তারা প্রত্যাশা করছেন তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন তাদের পরীক্ষাটা সেভাবেই তারা দিতে পারবেন। যদিও বৃষ্টিতে তাদের কিছুটা কষ্ট হয়েছে, তারপরেও তারা প্রত্যাশা করছেন পরীক্ষাটা স্বাভাবিকভাবে দিবে। আপনি জানেন যে এই বছরও কিন্তু করোনাকালীনের পর থেকে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এই বছরও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে পরীক্ষার 30 মিনিট আগেই কিন্তু তাদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার কথা এবং কোনো যেন দুর্ভোগে না পড়তে হয় সেজন্য তাদের আগে পরীক্ষার কেন্দ্রে আসতে বলা হয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু যে আগের 30 মিনিট আগের যে পরীক্ষার কেন্দ্রে ঢোকার কথা ছিল সেটি কিন্তু শিক্ষার্থীরা আসছেন। তবে এখন দেখা যাক যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পরীক্ষা কিছুটা বিলম্ব শুরু হয় কিনা সেটি হয়তো বা পরবর্তীতে জানা যাবে। লাবণী, এই ছিল বেইলি রোড থেকে আজকের এইচএসসি এবং সমমান পরীক্ষা সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাজহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ভিকারুন্নিসা নূন কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। দর্শক, নিত্যপণ্যের বাজার তথ্য জানাবো এবার। নিত্যপণ্যের বাজার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে, একদম বাজারে বেড়েছে সকল পণ্যের দাম। এই বিষয়ে তথ্য জানাবেন বাগেরহাট থেকে আমাদের সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটে বাজার দর আছে কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে জানাবেন।
বাগেরহাটে চাল থেকে শুরু করে সবজি, মাছ, মাংস, মশলা সবকিছুরই কিন্তু দাম বেড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের সব থেকে বড় যে বাজার, সেই বাজারে। আসলে এই বাজারে আমরা যখন থেকে এসেছি শুনেছি যে এই বাজারে কিন্তু সবকিছুর দাম বেড়েছে। আমরা যদি আপনাদেরকে একটু সবজির দাম বলি, এখানে কিন্তু আজকে প্রতি কেজি সবজির দাম বেড়েছে। বেগুন চলছে 100 টাকা করে কেজি, আলু 55 থেকে 60 টাকা, করলা 100 টাকা এবং মিষ্টি কুমড়া 35 থেকে 40 টাকা, পটল 30 টাকা। এরপরে আমরা যদি পেঁপের কথা বলি, পেঁপে কিন্তু 60 টাকা। এছাড়া শাক সবজি সবকিছুরই কিন্তু দাম বেড়েছে। এছাড়া আমরা যদি একটু মশলার কথা বলি, যে নিত্য প্রয়োজনীয় যেসব মশলা রয়েছে, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুরই কিন্তু দাম বেড়েছে। পেঁয়াজ আজকে বাজারে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, রসুন 220 থেকে 240 টাকা, আদা কিন্তু 320 থেকে 340 টাকা বিক্রি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু মাছের কথা বলি, বাগেরহাট কিন্তু মাছের জন্য বিখ্যাত। এরপরেও এই বাজারে কিন্তু মাছের দাম বেশি রয়েছে। বাগেরহাটে প্রতি কেজি ইলিশ মাছের আজকে বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা করে, এবং কেজি থেকে নিচে যেগুলো 3-4টা কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 8 থেকে 900 টাকা। এছাড়া আমাদের বাগেরহাটের যে স্থানীয় মাছ রয়েছে, পার্শা, টেংরা, হরিণা সহ বিভিন্ন ধরনের চিংড়ি, এসবেরও কিন্তু দাম বেড়েছে। প্রতি কেজি পার্শা মাছ বিক্রি হচ্ছে 6 থেকে 700 টাকা, টেংরা মাছ বিক্রি হচ্ছে 7 থেকে 800 টাকা, হরিণা বিক্রি হচ্ছে 6 থেকে 800 টাকা পর্যন্ত। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ। ধন্যবাদ সোহান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বাগেরহাটের নিত্যপণ্যের বাজার তথ্য জানছিলাম আমাদের সহকর্মী সোহানের কাছ থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে আত্মঘাতী সিরিজ বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 18 জন। এ ঘটনায় আহত হন আরও অর্ধশত। শনিবার স্থানীয় সময় দুপুর 3টার দিকে গৌজা টাউনে বিয়ের অনুষ্ঠানে হয় প্রথম বিস্ফোরণ, দ্বিতীয়টি একটি হাসপাতালে এবং সর্বশেষ বিস্ফোরণ ঘটে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। সবকটি আত্মঘাতী হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন, যদিও এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এর পেছনে স্থানীয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জড়িত থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান। পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে রাজ্য সরকার। গাজা ইসরায়েলি বিমান হামলায় শনিবার উপত্যকার বিভিন্ন অংশে অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 2 শতাধিক। গাজা শহরের একটি পানি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশু সহ আল গাজি পরিবারের 4 সদস্য নিহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, গোলাগুলির কারণে খান ইউনিসে অস্থায়ী সদর দফতরগুলো খালি করা হচ্ছে।